অমরপুরের নাম কিভাবে হয়েছে, কোন ঐতিহাসিক প্রেক্ষিতে অমরপুর হয়েছে এবং সেখানে কি কোনো সময় ত্রিপুরার রাজধানী ছিল, আর সেই রাজধানী যদি থেকে থাকে তাহলে তার ঐতিহাসিক পটভূমিকা কি, আজকের ভিডিওতে আলোচনা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের উপস্থাপনা অমরপুর। সাধারণত প্রচলিত বিশ্বাস এই যে অমরপুর রাজা অমর মাণিক্যের দ্বিতীয় রাজধানী ছিল। রাজা অমর মাণিক্য অমরপুর প্রতিষ্ঠা করেছিলেন। রাজমালার তৃতীয় লহরে বক্তা গঙ্গাধর সিদ্ধান্ত বাগীশ তার দুজন শ্রোতা গোবিন্দ মাণিক্য তার পুত্র রামদেবের কাছে তাদের পূর্বপুরুষদের রাজাদের কীর্তিকাহিনীর বিবরণ দেওয়ার সময়, অর্থাৎ পয়ার ছন্দে লেখা রাজমালার তৃতীয় লহরের মূল কাব্যে অমর মাণিক্য খণ্ডে কোথাও কিন্তু তিনি অমর মাণিক্যের দ্বারা অমরপুর নামে জনপদ স্থাপনের কথা উল্লেখ করেননি। রাজধানী স্থাপনের উল্লেখ তো দূরের কথা, অথচ রাজমালাতেই বিভিন্ন লহরে ত্রিপুরার রাজাদের নিজের নামের সঙ্গে নগর বা গ্রাম স্থাপনের উল্লেখ পাওয়া যায়। অমরপুরে অমর মাণিক্য রাজধানী স্থাপন করেছিলেন, এই তথ্যটির পক্ষে প্রথম যুক্তি উত্থাপন করেন বিংশ শতাব্দীতে কালীপ্রসন্ন সেন রাজমালার তৃতীয় লহরের মধ্যমণিতে। রাজমালার দ্বিতীয় লহরের সম্পাদক ও টিকাকার কালীপ্রসন্ন সেন লিখেছেন, প্রাচীনকালে এই স্থানে ত্রিপুরার রাজধানী ছিল। অমর মাণিক্যের নাম অনুসারে স্থানের নাম হইয়াছে অমরপুর। আবার এই লহরের মধ্যমণিতে রাজধানী প্রতিষ্ঠা নামে একটি নিবন্ধে লিখেছেন, অমর মাণিক্য বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আরও একটি নিরাপদ ও সুরক্ষিত স্থান নির্মাণ করতে চেয়েছিলেন। কালীপ্রসন্ন সেনের ভাষায় তিনি অমরপুরকে নিরাপদ স্থান মনে করিয়া তথায় গোমতী নদীর তীরে এক দুর্গ ও প্রাসাদ নির্মাণ করাইলেন। অমরপুরের মহারাজ অমর মাণিক্যের নির্মিত ত্রিতল প্রাসাদের ভগ্নাবশেষ এবং তাহার খনিত অমর সাগর এখনো বিদ্যমান। অমরপুরের অমর সাগর নামে একটি দিঘি এবং ইটের তৈরি কাঠামোর ধ্বংসাবশেষ আছে, একথা সত্য। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে নিশ্চিতভাবে সিদ্ধান্ত করা যায় না যে অতীতে এটি কোনো রাজপ্রাসাদ বা দুর্গ ছিল। কালীপ্রসন্ন সেন লিখেছেন, অমরপুর আর উদয়পুরের মাঝখানে বড়মুড়া পাহাড় উত্তর থেকে দক্ষিণে প্রসারিত। তার মতে মেহেরকুল বা কৈলাগড়ের পথে উদয়পুর আক্রান্ত হলে দ্বিতীয় রাজধানী অমরপুরের নিরাপদ আশ্রয় নেওয়া যাবে। আবার চট্টগ্রামের দিক থেকে অমরপুর আক্রান্ত হলে উদয়পুর নিরাপদ থাকবে। এই উদ্দেশ্য নিয়ে রাজা অমর মাণিক্য তার দ্বিতীয় রাজধানী বানিয়েছিলেন। কিন্তু রাজমালার বিবরণে অমর মাণিক্যের খণ্ডের সম্পূর্ণ ভিন্ন চিত্র পাওয়া যায়। আরাকান রাজের সঙ্গে যুদ্ধে ত্রিপুরার সেনাবাহিনী পরাজিত হলে যুদ্ধে জয়ী মগ সৈন্যবাহিনী পরাজিত ত্রিপুর সৈন্যবাহিনীকে অনুসরণ করে উদয়পুরের দিকে অগ্রসর হয়। তারা উদয়পুর বিনা বাধায় অধিকার করে অবাধে লুণ্ঠন করে। এই লুণ্ঠনের কিছুদিন পর আরাকান বাহিনী উদয়পুর ত্যাগ করে দেশে ফিরে যায়। রাজধানী রক্ষায় অসমর্থ রাজা অমর মাণিক্য আত্মরক্ষার জন্য উদয়পুর ত্যাগ করেন। কালীপ্রসন্ন সেনের ব্যাখ্যা অনুযায়ী বা অনুমান মতো অমরপুরের আশ্রয় না নিয়ে পার্বত্য পথ দিয়ে সুদূর উত্তর ত্রিপুরার মনু নদীর তীরে আশ্রয় নেন তিনি। সেখানে হতাশা ও অন্যান্য কারণে তিনি মনের দুঃখে আফিং খেয়ে আত্মহত্যা করেন। বলা হয় যে আফিং খেয়ে তিনি মনু নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তার পুত্র যুবরাজ রাজধর মাণিক্যের অভিষেক সেখানেই হয়েছিল। বর্তমানে
এই জায়গাটির নাম রাতাছড়া। তাহলে রাতাছড়া আর অমরপুর এই দুইটার একটা যোগাযোগ রয়েছে। তাহলে ত্রিপুরার স্থান নামের ক্ষেত্রে রাজাদের নামের বা রানীদের নামের একটা যথেষ্ট ভূমিকা রয়েছে, এবং এই ক্ষেত্রে একটা জয় পরাজয় এবং প্রতিরক্ষার ব্যাপার এখানে অবশ্যই কাজ করে। যেমনটা আমরা মধ্যযুগে রাজধানী স্থানান্তরের ঘটনার ক্ষেত্রে আমরা দেখি, মোহাম্মদ বিন তুগলক দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন প্রতিরক্ষার কারণে, আর ত্রিপুরার ক্ষেত্রে রাজধানী স্থানান্তরের ঘটনা কিন্তু নতুন নয়। আর আমরা প্রচলিত হিসাবে বিশ্বাস যে উদয়পুর এবং রাঙামাটি এক। অ্যাকচুয়ালি উদয়পুর থেকে রাঙামাটি দূরত্বে, যেটা বর্তমান ভুবনেশ্বরী মন্দিরের পাশে যে রাজবাড়ির ভগ্নাবশেষ রয়েছে, সেই রাজবাড়ি এবং সেই রাঙামাটি আর উদয়পুর কিন্তু এক নয়। এই জিনিসটা আমাদের ইতিহাস থেকে জানতে হবে। তাহলে রাঙামাটি, তারপরে উদয়পুর, তারপরে অমরপুর, তারপরে ধর্মনগরও একটা সময় তার গুরুত্ব পেয়েছিল, সেটা ধর্মনগরের ইতিহাস নিয়ে আলোচনা করার সময় আলোচনা করব, এবং ধর্মনগর যে রাজবাড়ি রয়েছে তারও ইতিহাস নিয়ে আলোচনা করব। তাহলে এখানে অমরপুরের সঙ্গে তার একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর সাধারণত প্রচলিত বিশ্বাস যে এই যে অমরপুর রাজা অমর মানিকের দ্বিতীয় রাজধানী ছিল, এটা কোনো জায়গাতে ঐতিহাসিকভাবে স্বীকৃত, আবার কোনো কোনো জায়গাতে আমরা কিংবদন্তিরও উল্লেখ পাই। আর বিশেষ করে এই বিষয়টি সত্য যে হতাশা এবং অন্যান্য কারণে তিনি মনের দুঃখে আফিং খেয়ে আত্মহত্যা করেন। আর এটা রাজমালার বিভিন্ন জায়গাতে উল্লেখ রয়েছে, বিভিন্ন লহরে তার এই আত্মহত্যার ঘটনার উল্লেখ রয়েছে। আর তার পুত্র যুবরাজ রাজধর মানিক্যের মৃত্যুর সঙ্গেও একটা বিশাল বিষয় জড়িত রয়েছে, কেননা রাজধর মাণিক্যকে প্রাসাদ ষড়যন্ত্রে প্রাসাদে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়েছিল, এবং তার রানীগণ জহর ব্রত করেছিলেন, যেটাকে ওই সময় সতী প্রথা বলা হয়। কিন্তু অনেক রানী তার সেই প্রাসাদে গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তাহলে আপনি কোন জায়গার ইতিহাস জানতে চান এবং আপনার বাসস্থান কোন জায়গাতে, জায়গাটির নাম লিখুন, নাম লিখে কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে যদি তথ্য থাকে আপনার জায়গা নিয়ে আলোচনা করব। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দেবেন, যাতে আপনার জায়গার নাম নিয়ে আলোচনা করলে ভিডিওটা প্রথমেই আপনার কাছে পৌঁছায়। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন। নমস্কার।